হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথস টিউটোরিয়াল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের অন্তর্গত দ্য হক রুস্টিং কবিতাটি লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং সহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আশা করি এই ক্লাসের পর তোমাদের এই কবিতাটি বুঝতে আর কোনো রকমের অসুবিধা হবে না। কবিতাটি লিখেছেন টেড হিউজেস, যার পুরো নাম এডওয়ার্ড জেমস হিউজেস। স্বনামধন্য এই সাহিত্যিক 17 আগস্ট 1930 খ্রিস্টাব্দে ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি পোয়েট লরেটের দায়িত্বও সামলে গিয়েছেন। এই বিখ্যাত সাহিত্যিক একদিকে ছিলেন কবি, নাট্যকার এবং শিশু সাহিত্যিক। He is also considered as an animal poet. He used many imagery in his poetry. He also worked in a zoo, অর্থাৎ তিনি জুতে অর্থাৎ চিড়িয়াখানাতে অনেক দিন কর্মরত ছিলেন। সেই কারণে প্রাণীদের বিষয়ে তার কিন্তু একটি অভিজ্ঞতা প্রথম থেকেই ছিল। তাই আমরা তার কবিতাগুলোর মধ্যে আমরা এই প্রাণী অর্থাৎ অ্যানিমাল যে ইমেজারি সেগুলো দেখতে পাবো। আজকের আমাদের যে কবিতা সেখানেও কিন্তু একটা বাজ পাখি বা হক পাখির কথা উল্লেখ রয়েছে। পরবর্তীকালে টেড হিউজেস সিলভিয়া প্লাথ নামে একজন আমেরিকান পোয়েটের সঙ্গে বিবাহ করেন। পরবর্তীকালে তাদের অবশ্য ডাইভোর্স হয়ে যায় এবং মাত্র 30 বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। বহু আমেরিকান পোয়েট এবং ক্রিটিকসরা টেড হিউজেসকে এই আত্মহত্যার জন্য দায়ী করেন। টেড হিউজেসের লেখা বিখ্যাত কিছু সাহিত্য সৃষ্টি হল দ্য হক ইন দ্য রেন, বার্থডে লেটার, দ্য আয়রন ম্যান, আর তার সর্বপ্রথম কবিতা হচ্ছে দ্য থট ফক্স। টেড হিউজেস 28 অক্টোবর 1998 সালে দেহ রাখেন। এবার আমরা আজকের আলোচ্য কবিতা অর্থাৎ হক রুস্টিং নিয়ে একটু আলোচনা করে নিই। হক রুস্টিং কবিতাটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে প্রথমেই দেখতে পাবে হক। হক কথার অর্থ হচ্ছে বাজ পাখি, আর রুস্টিং কথার অর্থ হচ্ছে বসে থাকা বা বিশ্রাম নেওয়া। এই যে কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ এর আগে আমরা ক্লাস 11-এর 2nd সেমিস্টারে মাই লাস্ট ডাচেস কবিতাটা পড়েছিলাম, রবার্ট ব্রাউনিংয়ের লেখা। ওটা ছিল একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কাকে বলা হয়? যে সমস্ত কবিতাগুলোতে আমরা দেখতে পাই যে একজন স্পিকার থাকে, যার মুখ থেকে আমরা কবিতাটা শুনি বা কথাগুলো শুনি, এবং সাইলেন্ট লিসেনার থাকে। তারা দর্শক অর্থাৎ লিসেনাররা বা যারা শ্রোতা তারা কোনো রকম কথা বলে না, একজনই কিন্তু বলতে থাকে। এই ধরনের সাহিত্য সৃষ্টিগুলোকে বলা হয় ড্রামাটিক মনোলগ। আমাদের আলোচ্য কবিতা হক রুস্টিংয়ে একটা বাজ পাখির মুখ থেকে তার কথা আমরা শুনব। এখানে তোমরা দেখতে পাবে 6টি স্তবক রয়েছে, প্রত্যেকটি স্তবকে 4টি করে লাইন রয়েছে, অর্থাৎ 4 6 24, অর্থাৎ 24 লাইনের একটি কবিতা। এছাড়াও এই কবিতার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এটি ফ্রি ভার্সে লেখা হয়েছে। ফ্রি ভার্স অর্থাৎ যেখানে কোনো রকম রাইম স্কিম বা কোনো মিটারের ব্যবস্থা নেই। রাইম স্কিম মানে আমরা ছন্দমিল অতটা দেখতে পাবো না বা কোনো মিটার ফলো করবে না। এর আগে আমরা ব্ল্যাঙ্ক ভার্সের ব্যাপারে জেনেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দে। চলো এবার আমরা কবিতাটি সম্পর্কে জানতে শুরু করি। তোমরা একটা টেক্সট নিয়ে নেবে অথবা চাইলে আমার স্ক্রিনে দেওয়া টেক্সটটাও দেখতে পারো। চলো শুরু করা যাক। হক রুস্টিং, টেড হিউজেস। I sit
in the top of the wood, my eyes closed. আমি বসে আছি অরণ্যের চূড়ায়। My eyes closed. আমার চোখ দুটো রয়েছে বন্ধ। অর্থাৎ প্রথমেই আমরা যেটা বলছিলাম, একটা অ্যানিমাল ইমেজারি আমরা এখানে পাচ্ছি। একটা বাজ পাখি যে কিনা বসে আছে অরণ্যের চূড়ায় বা কোনো বড় উঁচুর গাছের উপরে বা কোনো জঙ্গলের উপরে, এবং তার চোখগুলো রয়েছে বন্ধ। ইনঅ্যাকশন। ইনঅ্যাকশন কথার অর্থ কর্মহীনতা বা নিষ্ক্রিয়তা বলতে পারো। ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম, কোনো কাজকর্ম নেই এবং নেই কোনো মিথ্যা স্বপ্ন। ফলসিফাইং ড্রিম কথার অর্থ হচ্ছে মিথ্যা স্বপ্ন। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মাঝখানে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড এট, আমরা ঘুমের মধ্যে অভ্যাস করি নিখুঁত হত্যা এবং খাওয়ার। তাহলে প্রথম প্যারায় আমরা দেখতে পেলাম যে একটা হক পাখি যে কিনা গাছের ওপর বসে আছে নিষ্ক্রিয়ভাবে, অর্থাৎ কোনো কাজকর্ম করছে না, তার চোখগুলো রয়েছে বন্ধ এবং সে কী করে, সে সর্বদা রিহার্স করে, অর্থাৎ অনুশীলন করে। কিসের জন্য? না তো সঠিক হত্যাকাণ্ড চালানোর এবং খাওয়া দাওয়া করা। এছাড়াও তার ঠোঁট এবং পাগুলোরও বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো বলা হয়েছে হুকড, অর্থাৎ বাঁকানো। চলো এবার আমরা দ্বিতীয় প্যারা শুরু করি। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। কনভিনিয়েন্স কথার অর্থ সুবিধা। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, উঁচু গাছের সুবিধা। দ্য এয়ার্স বায়ান্সি অ্যান্ড দ্য সানস রে, বাতাসের উচ্ছ্বাস এবং সূর্যের রশ্মি। বায়ান্সি কথার অর্থ উচ্ছ্বাস বলতে পারো, অর্থাৎ বাতাস যখন আন্দোলিত হয়ে যায় সেই উচ্ছ্বাসটাকে এখানে বায়ান্সি বলা হয়। আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমার পক্ষে উপকারী বা সুবিধাজনক। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, আর পৃথিবীর মুখ ওপরের দিকে রয়েছে আমার পরিদর্শনের জন্য। তাহলে দ্বিতীয় প্যারাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেই বাজ পাখিটি বলেছে এই যে উঁচু গাছের ওপর বসে থাকা, এটা আমার পক্ষে সুবিধাজনক। আর তার সঙ্গে রয়েছে বাতাসের উচ্ছ্বাস এবং সূর্যের রশ্মি, সবই কিন্তু তার জন্য খুব সুবিধাজনক বলে মনে হয়। এছাড়াও পৃথিবীর যে চেহারা, অর্থাৎ আমরা যদি উঁচু কোনো জায়গার ওপর উঠি তাহলে দেখতে পাবো নিচের যে বিশ্ব সেটাকে মনে হয় যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ সেই ছবিটাই এখানে কিন্তু ধরা পড়ছে। বাজ পাখি বলেছে যে পৃথিবীটা আমার দিকে ঘুরিয়ে রয়েছে তার চেহারা। এরপর দেখো তৃতীয় স্তবক, থার্ড স্ট্যান্জা। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার পা আটকে রয়েছে রুক্ষ গাছের ছালে। এখানে তোমরা দেখতে পাবে পাখি যখন বসে থাকে তার যে পাগুলো সেগুলো কিন্তু কোনো ডালের ওপর আটকানো অবস্থায় থাকে, তো সেই ছবিটাই আমরা এখানে দেখতে পেলাম। ইট টুক দ্য হোল ক্রিয়েশন, এটা তৈরি করতে সমগ্র সৃষ্টিকেই লেগেছিল। টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফিদার, আমার পা এবং প্রতিটি পালক গড়তে বা তৈরি করতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি আমার পায়ের নিচেই রেখেছি সেই সৃষ্টিকে। দেখো এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলেছে যে গাছের রুক্ষ ছালের ওপর আমার পাগুলোকে আঁকড়ে ধরে আমি কিন্তু থাকি, এবং সমগ্র সৃষ্টি অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি যে সৃষ্টিকারী শক্তি সেগুলোকেই লেগেছিল আমার এই পা এবং আমার এই পালকগুলো তৈরি করতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আমরা সাধারণত দেখে থাকি প্রথমে যে কোনো মূর্তি বা কোনো কিছু তৈরি করার আগে আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে মূর্তিটা এবছর কে করছে। প্রথমে আমরা শিল্পীর নাম অনুসারেই বুঝতে পারি যে এই মূর্তিটা হয়তো এই শিল্পী তৈরি করতে চলেছে। কিন্তু সেই শিল্পী যখন তার সৃষ্টি শক্তি বা সৃজনশীলতা দিয়ে সেই মূর্তিটাকে একবার নির্মাণ করে এবং তার প্রকৃত রূপে প্রতিষ্ঠা করে ফেলে, তখন আমরা মানুষজনকে বলতে শুনেছি যে এই ঠাকুরটা বা এই মূর্তি কে তৈরি করেছে। তখন আর সেই সৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তার পরিচয় হয়ে দাঁড়ায়। তো সেই বাজ পাখি কি বলেছে? বাজ পাখি বলছে যে আমার এই পালকগুলো এবং পাগুলো তৈরি করতে সমগ্র সৃষ্টি সাহায্য করেছিল, আর এখন আমি সেই পাগুলোর মধ্যে দিয়েই সমগ্র সৃষ্টিকে ধরে রেখেছি। এই লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা বাজ পাখির যে দম্ভ বা বলতে পারো তার যে সাহসিকতা এবং তার যে প্রাণ শক্তি, সেগুলো কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি। চলো এবার পরবর্তী প্যারা। or fly off and revolve it all slowly, অথবা উড়তে থাকি এবং সব কিছুকে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে আমি দেখি। I kill where I please because it is all mine, আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই আমার। There is no sophistry in my body, সফিস্ট্রি কথার অর্থ তোমরা বলতে পারো ভণ্ডামো। আমার শরীরের মধ্যে কোনো রকমের ভণ্ডামো নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার আচরণই হলো মুণ্ডচ্ছেদন করা। তাহলে এই প্যারাতে এসে আমরা দেখতে পেলাম যে বাজ পাখি বলেছে সে ধীরে ধীরে উড়তে থাকে আর সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করে, আর যেখানেই তার খুশি হয় সেখানেই সে হত্যাকাণ্ড চালায়। তার কারণ তার মনে হয় যে সব কিছুই হচ্ছে তার। আসলে তোমরা দেখে থাকবে যখন একটা চিল বা বাজ পাখি উড়ে বেড়ায় এবং সে যখন নিচে কোনো মুরগির ছানা বা কোনো ইঁদুর ছানাকে দেখতে পায়, সে ছোঁ মেরে সেটাকে ধরে নিয়ে চলে যায়। সে কিন্তু একবারও ভাবে না যে যে মুরগির ছানাটাকে আমি ধরলাম সেটা কার, তার মালিককে। সে মনে করে ওটা তারই। তার কারণ সে ধরে নেয় যে যেটাই সে হত্যা করে সেটা তারই সম্পত্তি। এবং সে এটাও বলেছে যে তার শরীরের মধ্যে কোনো রকম ভণ্ডামো নেই, তার কারণ হচ্ছে তার কাজই হচ্ছে মুণ্ডচ্ছেদন করা বা এই সমস্ত প্রাণীগুলোকে মৃত্যু দেওয়া। এরপর আমরা 5 নম্বর প্যারা চলে যাই। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর জন্য বরাদ্দ। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার ওড়ার একমাত্র পথ হচ্ছে সরাসরি থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, জীবন্তদের হাড়ের মধ্যে দিয়ে। একটা ভয়ঙ্কর ছবি আমরা এই দুটো লাইনের মধ্যে দেখতে পেলাম। নো আর্গুমেন্টস অ্যাসার্টস মাই রাইট, কোনো যুক্তি আমার অধিকারকে খর্ব করতে পারে না। তাহলে 5 নম্বর প্যারাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে মৃত্যুর যে অধিকার সেটা আমার জন্যই বরাদ্দ, এবং সে বলেছে আমার যে ওড়ার পথ বা আমার গতি সেটা হচ্ছে জীবন্তদের হাড়ের মধ্যে দিয়ে, এবং কোনো যুক্তি তর্ক কোনো কিছুর মধ্যে দিয়েই আমার যে এই অধিকার অর্থাৎ মৃত্যুদানের যে অধিকার সেই অধিকারটাকে হনন করা যায় না। এরপর আমরা লাস্ট প্যারা স্ট্যাঞ্জা 6 চলে যাই। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য রয়েছে আমার পিছনে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কিছুই বদলায়নি আমি শুরু করার পর থেকে। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি।
আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আর ভবিষ্যতেও আমি এই সমস্ত জিনিসপত্রগুলোকে এভাবেই রাখতে চাই। তাহলে লাস্ট প্যারায় এসে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজ পাখি বলেছে সূর্য আমার পিছনে রয়েছে। আমরা সাধারণত এই কথাগুলো বলে থাকি যে জানিস আমার পেছনে কার হাত আছে, অর্থাৎ আমরা সবসময় নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কোনো বড় রাজনৈতিক নেতা বা অন্য কোনো প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তির নাম নিয়ে থাকি। তো আমরা সবসময় জানি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে কে? সূর্য। তাহলে যার পিছনে রয়েছে সূর্য, তার শক্তিটা ঠিক কেমন হবে? তাই এই বাজ পাখি বলেছে যে দ্য সান ইজ বিহাইন্ড মি, অর্থাৎ সূর্য আমার পিছনে রয়েছে, অর্থাৎ তার ভয় পাওয়ার কোনো বিষয় কিন্তু নেই। এবং তার সঙ্গে আরও বলছে যে কোনো কিছুই কিন্তু বদল হয়নি, যখন থেকে আমি শুরু করেছিলাম তখন থেকে কোনো বদল হয়নি। সে আবার এটাও বলছে যে তার যে ক্ষমতা, তার যে চোখ, সেই পরিবর্তনের কোনো সুযোগই দেয়নি বা কোনো রকম অনুমতিই দেয়নি। ঠিক আছে, এখানে কিন্তু ওই বাজ পাখির যে দম্ভ বা যে শক্তির পরিচয়, সেগুলো কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট লাইনে এসে কবি বলেছে যে আমি পরিবর্তন হতে দিইনি, তাই শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, সে এটাও বলছে যে ভবিষ্যতেও কিন্তু আমি কোনো রকম পরিবর্তন ঘটাতে দেবো না, অর্থাৎ সমস্ত জিনিস এই রকমই থেকে যাবে। তাহলে দেখো আমাদের এই যে কবিতা টেড হিউজেসের লেখা দ্য হক রুস্টিং কবিতার মধ্যে দিয়ে আমরা একটা বাজ পাখির যে প্রাণ শক্তি, তার যে দম্ভ, তার সঙ্গে সঙ্গে তার যে শক্তি প্রদর্শন, সমস্ত কিছুই কিন্তু দেখতে পেলাম। তাই আমরা বলতেই পারি যে টেড হিউজেস হচ্ছে সত্যিই একজন অ্যানিমাল পোয়েট। তার কারণ এই অ্যানিমালের চিত্রের মধ্যে দিয়ে তিনি যে ইমেজারি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, সেটা কিন্তু যথাযোগ্য। আমাদের এই কবিতাটি 4th সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে। খুব সুন্দর এবং খুব ভালো এবং বোধগম্য একটা কবিতা। এই কবিতাটা খুব সুন্দর করে তোমরা তৈরি করে নেবে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন এবং একটা 6 নাম্বারের ব্রড কোয়েশ্চেন আসবে। আমাদের সিলেবাসে 2টো ব্রড কোয়েশ্চেন আসবে কবিতা থেকে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমার মনে হয় 2টো কবিতা যদি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও, তার মধ্যে অবশ্যই একটা হক রোস্টিং হবে, আর একটা কবিতার উত্তর বড় কোয়েশ্চেন যদি তোমরা করে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করতে অবশ্যই ভুলো না।